বন্ধুরা, আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কোনটি? সেটি হলো ধনীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হয়। কিন্তু সত্যিটা হলো, যারা সত্যিই ধনী তারা আপনাকে কখনোই বলবেন না যে তারা কিভাবে ধনী হয়েছেন। তারা আপনাকে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেবেন, কঠোর পরিশ্রমের কথা বলবেন এবং তাদের ভোরবেলার রুটিনের কথা বলবেন। কিন্তু তারা কখনোই আসল রহস্য, তাদের সম্পদের প্রকৃত কারণটি বলবেন না। কখনোই না। কারণ আপনি যদি তা জানতেন, তাহলে আপনিও তাদের মতো হতে পারতেন। প্রায় কয়েকশো বছর আগে একজন মানুষ সেই রহস্যগুলো লিখেছিলেন। তার নাম ছিল চাণক্য, এবং তার বইটি এতটাই বিপজ্জনক ছিল যে রাজারা তা লুকিয়ে রাখতেন। রাজসভার সভাসদরা তা পুড়িয়ে ফেলতেন, কারণ এতে কেবল রাজা এবং ক্ষমতাধর ব্যক্তিদের জন্য ছিল, সাধারণ মানুষের জন্য নয়। আজ আমি আপনাদের সাথে সেই 9টি রহস্য ভাগ করে নেব। তবে প্রথমে একটি সতর্কবার্তা। এটি তাদের জন্য নয় যারা অনুপ্রেরণামূলক গল্প শুনেই সন্তুষ্ট। এটি তাদের জন্য যাদের সত্য শোনার সাহস আছে, যারা এখন থেকে তাদের জীবনকে ভিন্নভাবে যাপন করতে চান। আপনি যদি সেই ব্যক্তি হন, তবে শুনতে থাকুন। কিন্তু শুরু করার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। এটা সবার জন্য নয়। এটা তাদের জন্য যারা বুঝে গেছেন যে এই দুনিয়া যেমনটা দেখায় তেমনটা নয়। যারা জানতে চান আসল খেলাটা কিভাবে খেলা হয়। যারা সেই সত্যটা শুনতে প্রস্তুত, যা কেউ তাদের বলে না। মূল কথা হলো সিংহ নয়, শিয়াল হয়ে ওঠা। চাণক্য বলতেন, নীতির খেলায় যে লুকিয়ে থাকে সে জেতে, আর যে দৃশ্যমান হয় সে লক্ষ্য বস্তুতে পরিণত হয়। একটি গল্পের মাধ্যমে এটা বুঝুন। মগধ সাম্রাজ্যের কাছের এক ছোট শহরে বাস করতেন শেঠ ধনপত লাল। তিনি ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু তাকে দেখলে আপনার কোনো ধারণাই হতো না। একটি সাধারণ ধুতি, একটি সাধারণ অট্টালিকা, কোনো জাঁকজমকপূর্ণ চাকর নেই, কোনো আড়ম্বর বা জাঁকজমক নেই। ঠিক একজন সাধারণ ব্যবসায়ীর মতো। কিন্তু বাস্তবতা ছিল যে পুরো রাজ্যের সবচেয়ে বড় সামন্ত প্রভুরা তার কাছ থেকে টাকা ধার নিত। প্রতিটি বড় চুক্তি তার নির্দেশেই সম্পন্ন হতো, এবং এ ব্যাপারে কেউই কিছু জানত না। চাণক্য এর থেকে একটি সূত্র বের করেছিলেন। সিংহকে দেখা যায় তাই সে শিকার হয়, শিয়াল অদৃশ্য তাই সে জিতে যায়। এখন এক মুহূর্ত ভাবুন, যখন আপনি ইনস্টাগ্রামে আপনার নতুন গাড়ি, নতুন ঘড়ি বা নতুন বাড়ির ছবি পোস্ট করেন, আপনি ভাবেন যে লোকেরা মুগ্ধ হবে। কিন্তু আসলে কি ঘটে? ঈর্ষান্বিত আত্মীয়রা তার স্ক্রিনশট নেয়। যারা কাল ধার চাইবে তারা নজর রাখে। আপনার প্রতিদ্বন্দ্বীরা ভাবে আপনার কাছে টাকা আছে। তখন আপনি আর স্মার্ট থাকছেন না, আপনি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তাই আজ থেকে একটা কাজ করুন। আপনার সাফল্য নিয়ে কথা বলা বন্ধ করুন, আপনার আয় নিয়ে কথা বলা বন্ধ করুন। দ্বিতীয় নীতি, দারিদ্র্যের ভান করুন। এটা হয়তো শুনতে পুরোপুরি ভুল, কিন্তু গল্পটা শুনুন। চাণক্যের আমলে পাটলিপুত্র শহরে রামদিন নামে এক কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা শুরু করে প্রথম বছরেই বেশ ভালো লাভ করেন। এখন একজন সাধারণ মানুষ কি করত? নতুন গাড়ি কিনত, বড় বাড়ি বানাতো, আর লোকেদের বলতো যে ব্যবসা ভালো চলছে। কিন্তু রামদিন অন্য কিছু করলেন। তিনি তার পুরনো পোশাক পরেই সেই ছোট দোকানে বসে থাকতে লাগলেন। যখনই কেউ ব্যবসার খোঁজ খবর নিত, তিনি সবসময় বলতেন, বাজার খুব মন্দা, কোনো মতে চালিয়ে নিচ্ছি। আর তার ফল কি হলো? প্রতিযোগীরা তাকে গুরুত্ব দিত না, কারণ তারা ভাবত তিনি একজন ছোটখাটো ব্যবসায়ী। সরবরাহকারীরা তাকে ভালো দাম দিত, কারণ তারা ভাবত এই বেচারা খুব কষ্টে আছে। রাজদরবার তাকে উপেক্ষা করেছিল, আর কেউ তার অগ্রগতির খোঁজ রাখেনি। 5 বছরে সে নিঃশব্দে শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী হয়ে উঠল, এবং এই বিষয়ে কেউ কিছু জানতেও পারল না। এটাই মানব মনস্তত্ত্ব।
মানুষ দুর্বলকে সাহায্য করে এবং শক্তিশালীকে ঈর্ষা করে। তারা শক্তিশালীকে থামানোর চেষ্টা করে এবং শক্তিশালীর বিরুদ্ধে মানুষকে একত্রিত করে। সুতরাং এই মনস্তত্ত্বকে নিজের সুবিধার জন্য ব্যবহার করুন। লোকেদের কাছে যান এবং বলুন, বাজার খুবই কঠিন। আলোচনায় অংশ নিন, বলুন আপনার বাজেট সীমিত। কিন্তু মনের গভীরে কাউকে না বলে নিঃশব্দে আপনার সাম্রাজ্য গড়ে তুলুন। মনে রাখবেন, ধনীরা গরিবের ভান করে এবং গরিবরা ধনীর ভান করে। তৃতীয় নীতি, শত্রু আপনার নিজের ঘরের মধ্যেই আছে। এবার এমন একটি কঠোর সত্য শুনুন যা আপনি সম্ভবত শুনতে চান না। আপনার সবচেয়ে বড় শত্রু সে নয় যে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ করে। আপনার সবচেয়ে বড় শত্রু সে যে আপনার বাড়িতে বসে আপনার সাথে খায়, যে আপনার বন্ধু হওয়ার ভান করে আপনার সাথে হাসে, যে আপনার সামনে আপনার প্রশংসা করে এবং আপনার পেছনে আপনার সর্বনাশ কামনা করে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আপনি তাকে চিনতেও পারেন না। এই গল্পটি শুনুন। কয়েক বছর আগে বিক্রম দিল্লির একজন তরুণ ব্যবসায়ী ছিলেন। তার কোম্পানির মূল্য প্রায় 100 কোটিতে পৌঁছেছিল। তিনি আনন্দে আত্মহারা ছিলেন এবং তার আনন্দিত হওয়ার যথেষ্ট কারণও ছিল। তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটি জমকালো পার্টির আয়োজন করলেন। তিনি আয়ের পরিসংখ্যান প্রকাশ করলেন, ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন এবং তার সম্পূর্ণ কৌশলটি খোলাখুলিভাবে ব্যাখ্যা করলেন। তার মনে হয়েছিল এটি তার জীবনের সেরা দিন। কিন্তু 6 মাস পরে কি ঘটল? তার প্রধান প্রযুক্তি কর্মকর্তা পদত্যাগ করে সমস্ত প্রযুক্তিগত জ্ঞান সঙ্গে নিয়ে একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে যোগ দিলেন। বিপণন প্রধান একই ব্যবসায়িক মডেল নিয়ে নিজের কোম্পানি শুরু করলেন। বিনিয়োগকারীরা তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করল এবং 100 কোটি মূল্যের কোম্পানিটি 2 বছরের মধ্যেই বন্ধ হয়ে গেল। তার একমাত্র ভুল ছিল যে তিনি যা কিছু অর্জন করেছিলেন তার সবাইকে দেখিয়ে দিয়েছিলেন। চাণক্য বলেছিলেন, যখন তুমি শক্তিশালী তখন নিজেকে দুর্বল দেখাও, যখন তুমি দুর্বল তখন নিজেকে শক্তিশালী দেখাও। তার আসল নীতিটি ছিল যে সর্বদা নিজেকে দুর্বল দেখাও। নিজের শক্তি তখনই উপলব্ধি করো যখন অনেক দূরে এগিয়ে যাবে, যখন তুমি এতটাই এগিয়ে যাবে যে তোমাকে আর কেউ থামাতে পারবে না। আজ থেকেই এই নিয়মটি গ্রহণ করো। যে আপনার সাফল্য সম্পর্কে জানে না সে আপনাকে থামাতে পারবে না। চতুর্থ নীতি, আড়ালে থেকে একটি সাম্রাজ্য গড়ে তুলুন। নিজেকে একটি প্রশ্ন করুন, প্রকৃত শক্তি কি? যা দৃশ্যমান নাকি যা অদৃশ্য? ইনস্টাগ্রামে যার 50 লক্ষ ফলোয়ার আছে সে শক্তিশালী নয়। সে একটি পণ্য, একটি হাতিয়ার। যে ব্যক্তি তাকে স্পন্সর করে তার পেছনে আসল অর্থ রয়েছে। যে তার প্রচারের সুযোগ কিনে নেয় এবং লক্ষ লক্ষ মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দেয়, সেই শক্তিশালী। আর আপনি হয়তো তার নামও কখনো শুনেননি। তার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, জনসমক্ষে তার কোনো উপস্থিতি নেই, তাকে কোথাও দেখা যায় না, কিন্তু সে সর্বত্রই আছে। এটাই প্রকৃত শক্তি। তাই আজই আয়ের একাধিক উৎস তৈরি করুন, কিন্তু মানুষকে শুধু একটির কথাই জানান, আর সেটি হলো সবচেয়ে মৌলিক এবং সাধারণ উৎসটি। কাউকে বলবেন না যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এটা শুধু আপনি আর আপনার হিসাবরক্ষকের কাজ। আর যখন কেউ জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন, তখন শুধু বলুন, একটি ছোট ব্যবসা, কোনো মতে দিন চলে যাচ্ছে। সম্পর্ক গড়ে তুলুন, কিন্তু নীরবে। পর্দার আড়ালে কাজ করা উপদেষ্টার সাথে বন্ধুত্ব করুন। সেই আইনজীবীর সাথে পরিচিত হন যিনি কখনো খবরের শিরোনাম হন না। সেই মহাজনের সাথে সম্পর্ক গড়ে তুলুন যিনি সব সময় প্রচারের আড়ালে থাকেন। এটাই আসল নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। পঞ্চম নীতি, ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র। এখন পর্যন্ত 4টি নীতি ছিল বাইরের জগৎ সম্পর্কে, কিন্তু এই পঞ্চম নীতিটি আপনার ভেতরের সেই দুর্বলতা সম্পর্কে যা আপনার অজান্তেই আপনাকে ধ্বংস করে দিচ্ছে। এই গল্পটি শুনুন।
কয়েক বছর আগে রোহান নামে এক যুবক ছিল। সে একটি নতুন ব্যবসায় 1,00,000 টাকা বিনিয়োগ করে এবং মাত্র 60 দিনের মধ্যে তা 5 লক্ষ টাকায় পরিণত হয়। কোনো পরিশ্রম ছাড়াই 5 গুণ লাভ। এরপর সে কি করল? সে ফেসবুকে ছবি শেয়ার করতে লাগলো। সে বন্ধুদের বিনিয়োগের পরামর্শ দিতে শুরু করলো। সে নিজেকে বিশেষজ্ঞ বলতে শুরু করলো। সে সবাইকে বলতে লাগলো, দেখো আমি কি করেছি। ফলাফল কি হলো? আত্মীয়রা বিনিয়োগের জন্য টাকা চাইল। সে আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পেল। কিছু লোক তাকে হুমকি দিল। তার মানসিক চাপ এতটাই তীব্র হয়ে উঠল, তার ঘুম চলে গেল। আতঙ্কে সে সবকিছু বিক্রি করে দিল এবং যা অবশিষ্ট ছিল তা ধীরে ধীরে খরচ করতে লাগল। সম্পদ গোপনে আসে আর যায় ধুমধাম করে। চাণক্য বছরের পর বছর ধরে রাজা, ব্যবসায়ী, সেনাপতিদের পর্যবেক্ষণ করেছেন এবং তার একটি উপসংহার ছিল, সেটি হল যা দ্রুত জ্বলে ওঠে তা দ্রুতই ম্লান হয়ে যায়। দ্রুত অর্জিত অর্থ দ্রুতই হারিয়ে যায়। প্রকৃত সম্পদ ধীরে ধীরে গড়ে ওঠে, নীরবে, কোনো ঘোষণা ছাড়া, কোনো স্ক্রিনশট ছাড়াই। আর যখন তা গড়ে ওঠে তখন তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকে। ধৈর্য কোনো দুর্বলতা নয়, ধৈর্য একটি কৌশল এবং যে এটি বোঝে তাকে কেউ থামাতে পারে না। ষষ্ঠ নীতি: জগৎকে কেবল তাই দেখাও যা তুমি চাও। এখন আমি তোমাকে একটি সত্য বলি যা তুমি সম্ভবত এই দৃষ্টিকোণ থেকে কখনো ভাবনি। এই দুনিয়াতে কেউ তোমাকে তোমার আসল রূপে দেখে না। তারা তোমাকে সেভাবেই দেখে যেভাবে তুমি তাদের দেখিয়েছ। তোমার বাস্তবতা নয়, তোমার ভাবমূর্তিই গুরুত্বপূর্ণ। আর চাণক্য হাজার হাজার বছর আগেই এটা বুঝেছিলেন। তিনি বলেছিলেন, আপনি আসলে কে তা কোনো ব্যাপার নয়, আসল ব্যাপার হলো মানুষ আপনাকে নিয়ে কি ভাবে। কারণ মানুষ আপনার বাস্তবতা অনুযায়ী আপনার সাথে আচরণ করে না, তারা আপনার ভাবমূর্তি অনুযায়ী আপনার সাথে আচরণ করে। এখন ভাবুন তো, আপনি ধনী কিন্তু মানুষ আপনাকে সাধারণ ভাবে, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ। কেউ আপনাকে লক্ষ্যবস্তু বানাবে না, কেউ আপনার কাছে ঋণ চাইবে না, কেউ আপনাকে হিংসা করবে না। আপনি নীরবে আপনার সাম্রাজ্য গড়ে তুলতে পারবেন এবং এই দুনিয়া তা জানতেও পারবে না। কিন্তু আপনি যদি সাধারণ হন এবং মানুষ আপনাকে ধনী ভাবে, তাহলে আপনি চারদিক থেকে বিপদের মধ্যে থাকবেন। সব দিক থেকে হাত বাড়াবে, সব দিক থেকে প্রত্যাশা আসবে। মানুষ এমন কিছু চাইবে যা আপনি দিতে পারবেন না, আর যখন আপনি পারবেন না তখন সেই লোকেরাই আপনার শত্রু হয়ে উঠবে। তাই আজ থেকে একটি কাজ করুন, নিজের জীবনের চিত্রনাট্য নিজেই লিখুন। মানুষকে শুধু ততটুকুই দেখান যতটুকু আপনি তাদের দেখাতে চান। যা আপনাকে দুর্বল করে তা লুকিয়ে রাখুন, যা আপনাকে নিরাপদ রাখে তা দেখান। কারণ যারা নিজেদের ভাবমূর্তি নিয়ন্ত্রণ করে তারা নিজেদের জীবন নিয়ন্ত্রণ করে, আর যারা অন্যদের দিয়ে নিজেদের ভাবমূর্তি তৈরি করতে দেয় তারা সবসময় অন্যের হাতেই থাকে। সপ্তম নীতি: আপনি যত কম দেখাবেন তত বেশি অর্জন করবেন। চাণক্য রাজদরবারে একটি অত্যন্ত বিপজ্জনক ধারা লক্ষ্য করেছিলেন, আর যখন তিনি এই ধারাটি বুঝতে পারলেন তখন তিনি উপলব্ধি করলেন যে এই একই ধারা আজও সর্বত্র কার্যকর রয়েছে। সবচেয়ে শিক্ষিতরাই প্রথমে নিহত হতেন, সবচেয়ে যোগ্যরাই প্রথমে নির্বাসিত হতেন, সবচেয়ে জ্ঞানীরাই প্রথমে ধ্বংস হতেন। কেন? কারণ জ্ঞান একটি বিপদ। যে খুব বেশি জানে সে রাজাকে ক্ষমতাচ্যুত করতে পারে। তারা নিজেদের সুবিধার জন্য ব্যবস্থাটিকে কাজে লাগাতে পারে এবং রাজা বিপজ্জনক লোকদের আশেপাশে রাখেন না। তিনি হয় তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন অথবা শুরুতেই তাদের নির্মূল করে দেন। আজ আপনার অফিসে হয়তো এটাই ঘটছে। যাকে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে হয় তাকেই সবচেয়ে বেশি কাজের চাপ দেয়া হয়। তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রাজনীতি করা হয়, তাদের থামানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা হয়। মানুষ এটাকে সবচেয়ে বেশি ভয় পায় এবং যারা এটাকে ভয় পায় তারা ক্ষতি করে। তাহলে চাণক্যের সমাধান কি ছিল? কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো
নিজেকে কিছুটা কম বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করা। যদি আপনি কর্মক্ষেত্রে পদোন্নতি পান, বলুন এটা ভাগ্যের ব্যাপার ছিল, আপনার বসের দয়ার কারণে। ব্যবসায় লাভ করলে বলুন যে আপনি কোনো মতে টিকে আছেন। আপনার পনের যদি কোনো চমৎকার ধারণা থাকে, তবে তা ধীরে ধীরে উপস্থাপন করুন, এমনভাবে যাতে মনে হয় এটি অন্য সবারও একটি সাধারণ ধারণা। যখন আপনাকে বুদ্ধিমান মনে হয়, তখন মানুষ আপনার সাথে প্রতিযোগিতা করে, তারা আপনাকে থামায়, তারা আপনার বিরোধিতা করে। কিন্তু যখন আপনাকে সহজ সরল মনে হয়, তখন মানুষ আপনার আশেপাশে তাদের দ্বিধা ঝেড়ে ফেলে। তারা আপনার সাথে খোলাখুলি কথা বলে, তারা আপনাকে গুরুত্ব দেয় না। আর তখন আপনি সব কিছু দেখতে, শুনতে এবং বুঝতে পারেন, কারণ জ্ঞানই আসল শক্তি। অষ্টম নীতি: টাকা উপার্জন করবেন না, টাকা দিয়ে টাকা বানান। আমি আপনাকে একটি প্রশ্ন করব, আর এর উত্তর সততার সাথে নিজেকে দিন। আপনি যদি আগামীকাল কাজ করা বন্ধ করে দেন, তাহলে আপনার সংসার কতদিন চলবে? 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস? যদি উত্তর 1 বছরের কম হয়, তবে মন দিয়ে শুনুন, আপনি এখনো একজন দাস। আপনার নিজের ব্যবসা যতই থাকুক না কেন, আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন না কেন, আপনাকে যতই সফল মনে হোক না কেন, যদি আপনার আয় আপনার সময়ের উপর নির্ভর করে, তবে আপনি স্বাধীন নন। আপনি কেবল একটি সোনার খাঁচায় বন্দী, যা দেখতে সুন্দর, কিন্তু তবুও সেটা একটি খাঁচাই। চাণক্য রাজদরবার ও বাজারগুলিতে একটি অত্যন্ত আকর্ষণীয় ধারা লক্ষ্য করেছিলেন। যে পরিবারগুলি বিশাল প্রাসাদ তৈরি করত, যারা বিশ্বের কাছে তাদের সম্পদ প্রদর্শন করত, যারা জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করত এবং তাদের ক্ষমতা জাহির করত, তারা মাত্র 2 বা 3 প্রজন্মের মধ্যেই চরম দরিদ্র হয়ে পড়ত। তাদের প্রাসাদগুলি শূন্য হয়ে যেত, ইতিহাসে তাদের নাম নিছক পাত্তিকায় পরিণত হতো। কিন্তু যে পরিবারগুলি বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত, যারা ব্যবস্থা তৈরি করত, যারা এমন কাঠামো নির্মাণ করত যা তাদের ছাড়াই কার্যকর ছিল, তারা আজও শক্তিশালী। একমাত্র পার্থক্য ছিল এই: একজন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল, অন্যজন একটি ব্যবস্থা গড়ে তুলেছিল। স্মৃতিস্তম্ভটি দৃশ্যমান, কিন্তু অন্যটি গ্রাস করে। সিস্টেমটি অদৃশ্য, কিন্তু এটি আপনাকে পুষ্টি যোগায়। একটি দামি গাড়ি কেনা একটি স্মৃতিস্তম্ভ। এটি প্রতি বছর আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, কিন্তু একটি ডিভিডেন্ড পোর্টফোলিও তৈরি করা একটি সিস্টেম। এটি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে। একটি দামি ঘড়ি পরা একটি স্মৃতিস্তম্ভ। এটি আপনাকে ভালো অনুভব করায়, কিন্তু আপনার কোনো উপকারে আসে না। কিন্তু একটি প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করা একটি সিস্টেম। আপনি ঘুমিয়ে থাকলেও এটি কাজ করে। তাই আজ থেকে প্রতি মাসে নিজেকে এই প্রশ্নটি করুন: আমি কি এই মাসে এমন কিছু তৈরি করেছি যা আমাকে ছাড়াই অর্থ উপার্জন করে? যদি উত্তর না হয়, তাহলে আপনি এমন এক চক্রে আটকে আছেন যা ভাঙা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। একটি সিস্টেম তৈরি করুন, স্মৃতিস্তম্ভ নয়। সূত্র 9: ধনীর মতো দেখানোর চেষ্টা বন্ধ করুন, ধনী হয়ে উঠুন। এটি চাণক্যের সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে গভীর সূত্র, যে সূত্রটি তিনি সারা জীবনের পরীক্ষার পর উদ্ভূত করেছিলেন। একটি গল্পের মাধ্যমে এই সূত্রটি বুঝুন। উজ্জয়িনী শহরে বাস করতেন শেঠ হরিদাস, যার এস্টেট হাজার হাজার গ্রাম জুড়ে বিস্তৃত ছিল। তিনি ছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু বাজারে তার সাথে আপনার দেখা হলে আপনি কোনো ধারণাই করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ গরুর গাড়িতে যাতায়াত করতেন। তিনি 20 বছরে পুরনো জুতো পরতেন। তিনি নিজেই বাজারে গিয়ে সবজি কিনতেন। তিনি সস্তা ধর্মশালায় থাকতেন, রাস্তার পাশে দোকানে খেতেন। লোকেরা তাকে দেখে হাসত, বলত, এই বুড়োটা কৃপণ, এত ধনসম্পদ থাকা সত্ত্বেও সে কিভাবে জীবন কাটায়? কিন্তু তিনি হাসতেন না। তিনি নিজেকে রক্ষা করতেন অনাকাঙ্ক্ষিত মনোযোগ থেকে, তার সম্পদ দেখে যারা তার কাছে আসত তাদের ঈর্ষা থেকে,
তিনি তার সম্পদ উপভোগ করতেন, কিন্তু তা নিয়ে তামাশা করতেন না। তিনি নিজের শর্তে জীবনযাপন করতেন, কাউকে প্রমাণ না করেই যে তিনি ধনী। কারণ যাকে কিছু প্রমাণ করতে হয়, সে তখনও তা প্রমাণ করার প্রক্রিয়ার মধ্যেই থাকে। প্রকৃত ধনীদের কিছুই প্রমাণ করতে হয় না। তাই তাজ থেকেই এটা করা শুরু করুন। সেলিব্রিটিদের মতো ব্র্যান্ডেড পোশাক জনসমক্ষে কম পরুন। সোশ্যাল মিডিয়ায় আপনার সাফল্যের গল্প বলা বন্ধ করুন। সাদাসিধেভাবে বাঁচুন, অদৃশ্য থাকুন। কারণ এটাই এই দুনিয়ার সবচেয়ে বড় সত্যে। অর্থ শোরগোল করে, সম্পদ নীরব থাকে। তো বন্ধুরা, আজ আপনি যে 9টি নীতি সম্পর্কে জানলেন, এগুলো শুধু নীতি নয়, এগুলো এক নতুন চিন্তাধারা। যদি আপনি এই ভিডিওটি থেকে একটুকুও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।